একটা শান্ত দুপুর। ইতালির এভিয়ানো বিমান ঘাঁটিতে সবকিছু স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ বেজে উঠল সাইরেন। সেই তীক্ষ্ণ শব্দে পুরো ঘাঁটি মুহূর্তের মধ্যে বদলে গেল। গ্রাউন্ড ক্রুরা দৌড়াচ্ছে, পাইলট তার জি স্যুট গায়ে চাপাতে চাপাতে রানওয়ের দিকে ছুটছেন। কোনো কথা নেই, কোনো শুভেচ্ছা নেই। প্রতিটি সেকেন্ড এখন গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? রডারের ঠিক কি ধরা পড়েছে যা এই পুরো ঘাঁটিটিকে এক নিমিষে যুদ্ধের প্রস্তুতিতে নামিয়ে দিল? যা দেখা গেছে সেটা জানলে আপনি বুঝতে পারবেন কেন ন্যাটোর কন্ট্রোল রুমে সেই মুহূর্তে রেড অ্যালার্ট বেজে উঠেছিল। আর সেই আকাশে কি ঘটেছিল সেই পরবর্তী কয়েক ঘন্টা, সেটাই হলো আজকের আসল গল্প। রাডারে যা ধরা পড়েছিল সেটা ছিল বাল্টিক সাগরের উপর দিয়ে ধেয়ে আসা রাশিয়ার টুপোলেট TU-160 সুপারসনিক বোমারু বিমান, এবং সেই বিমানকে আকাশপথে সুরক্ষা দিচ্ছিল রাশিয়ার শক্তিশালী সুখোই S-27 ফাইটার জেট। এই দুটো বিমান একসঙ্গে বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমার একেবারে কিনারায় উঠছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত পদক্ষেপ। রাশিয়া বারবার এই কাজ করে। তারা তাদের সবচেয়ে শক্তিশালী বিমানগুলো নিয়ে পশ্চিমা দেশগুলোর আকাশসীমার ঠিক কাছ পর্যন্ত চলে আসে। উদ্দেশ্য একটাই, ন্যাটো কত দ্রুত সাড়া দিতে পারে সেটা পরীক্ষা করা এবং একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। আর এই চাপের জবাব দিতেই এভিয়ানো থেকে উড়ে গেল আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন। কিন্তু F-16 পাঠানোর আগে একটু বুঝতে হবে কেন তুপোলেভ TU-160 এর নাম শুনলেই ন্যাটোর কন্ট্রোল রুমে অস্থিরতা শুরু হয়। এই বিমানটিকে রাশিয়া নিজেই ডাকে হোয়াইট সোয়ান বা শ্বেত হংস নামে। নামটা সুন্দর শোনালেও বাস্তবতা হলো এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী সুপারসনিক যুদ্ধবিমান। এর দৈর্ঘ্য প্রায় 160 ফুট। এত বিশাল একটা বিমান যে এটাকে দেখলে প্রথমে বিশ্বাসই হয় না যে এটা একটা যুদ্ধবিমান, কিন্তু এই দানবীয় আকারের মধ্যেই লুকিয়ে আছে এর আসল শক্তি। তুপোলেভ TU-160 ঘন্টায় 2200 কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে, মানে শব্দের গতির দ্বিগুণ, এবং এর ভেতরে পারমাণবিক মিসাইল বহন করার ক্ষমতা রয়েছে। একটা বিমান যেটা এত দ্রুত, এত বড় এবং পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, সেটা যখন ন্যাটোর আকাশসীমার কাছাকাছি আসে তখন সতর্ক না হওয়ার কোনো উপায় নেই। এবার ফিরে আসুন এভিয়ানো বিমান ঘাঁটিতে। F-16 এর ইঞ্জিন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে গর্জন শুরু হলো সেটা কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যাচ্ছিল। আফটার বার্নার জ্বলে উঠতেই ইঞ্জিনের নজল থেকে বেরিয়ে এলো নীলচে আগুনের শিখা। আর চোখের পলকে কয়েক টন ওজনের এই যুদ্ধবিমান আকাশের দিকে খাড়া উঠে গেল। F-16 কে বলা হয় ফাইটিং ফ্যালকন, কারণ এটা ঠিক বাজ পাখির মতোই চটপটে এবং মারাত্মক। 30,000 ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলটের হেলমেট লাগানো ডিসপ্লেতে স্পষ্ট দেখা গেল দুটো বড় সিগন্যাল। একটা বিশাল আকৃতির তুপোলেভ TU-160 আর তার পাশে ছায়ার মতো লেগে আছে সুখোই S-27। এবার শুরু হলো আসল থ্রিলার। সুখোই S-27 কে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। এটা রাশিয়ার অন্যতম সেরা ফাইটার জেট। ডগ ফাইটে অর্থাৎ কাছাকাছি আকাশযুদ্ধে এটা বিশ্বজুড়ে ভয়ের কারণ। এই বিমানটি তুপোলেভকে চারদিক থেকে আগলে রাখছিল। মানে রাশিয়া শুধু তাদের বোমারু বিমান পাঠায়নি, পাঠিয়েছে পুরো একটা সুরক্ষা বলয় তৈরি করে। F-16 পাইলট যখন এই ফরমেশনের কাছে পৌঁছালেন তখন তাকে অত্যন্ত সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছিল। সামান্য একটা ভুল কোণে যাওয়া বা যন্ত্রের সামান্য ত্রুটি মুহূর্তের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিতে পারে। এই উচ্চতায়, এই গতিতে কোনো ভুলের জন্য দ্বিতীয় সুযোগ নেই। আকাশের 30,000 ফুট উপরে তখন চলছিল এক অদ্ভুত নীরব যুদ্ধ। কথা নেই, শুধু ইঞ্জিনের গর্জন আর রাডার লকিং এর শব্দ। F-16 পাইলট তুপোলেভের একদম ডানা বরাবর পজিশন নিলেন। সেই মুহূর্তে 160 ফুট লম্বা বিশাল শ্বেত হংসের আসল চেহারাটা চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। এত বড় একটা বিমান যে এটা আকাশে যেন একটা উড়ন্ত দ্বীপের মতো, আর এই বিশালতার ভেতরে লুকিয়ে আছে পারমাণবিক ক্ষমতা। কিন্তু F-16 পাইলট ঘাবড়াননি। তিনি তার পজিশন ধরে রাখলেন। সুখোই S-27 পাইলটও তখন সজাগ হয়ে গেলেন। সে বারবার তার বিমানের অবস্থান পরিবর্তন করে F-16 কে মনস্তাত্ত্বিক চাপে রাখার চেষ্টা করছে। এটা দুই পাইলটের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ। কে আগে ধৈর্য হারাবে, কে আগে ভুল করবে, কে আগে পিছু হটবে। এই মুহূর্তে একটা বিষয় বোঝা জরুরি। তুপোলেভ TU-160 শুধু বড় নয়, এটা অবিশ্বাস্য রকম চটপটেও। এর ভেরিয়েবল সুইপ উইং ডিজাইন, অর্থাৎ যে ডানাগুলো প্রয়োজন অনুযায়ী ভাঁজ করা যায়, সেটাই বিশাল বিমানটিকে বাতাসের বাধা কমিয়ে অবিশ্বাস্য গতি দেয়।
ঘন্টায় 2200 কিলোমিটারের বেশি গতিমানে হলো এই বিমান চাইলে যে কোনো মুহূর্তে দ্রুত দূরত্ব তৈরি করতে পারে বা দ্রুত কাছে আসতে পারে। অন্যদিকে F-16 শক্তি হলো এর ক্ষিপ্রতা। এটা 6G'র বাঁক নিতে পারে, মানে মানুষের শরীরের ওজনের 6 গুণ শক্তি সহ্য করতে পারে এর পাইলট। এই ক্ষিপ্রতাই F-16কে কাছাকাছি যুদ্ধে অত্যন্ত কার্যকর করে তোলে। এই দুটো বিমানের মধ্যে যে প্রযুক্তিগত লড়াই, সেটা শুধু ধাতু আর ইঞ্জিনের লড়াই নয়, এটা দুই দেশের সামরিক দর্শনের লড়াই। রাশিয়া বিশ্বাস করে শক্তি এবং আকারে, আমেরিকা বিশ্বাস করে গতি এবং প্রযুক্তিতে। ঘন্টার পর ঘন্টা চলল এই ছায়ার মতো লেগে থাকার খেলা। F-16 পাইলট এক চুলও নড়েননি তার পজিশন থেকে। নিচে সাগরের বুকে মোতায়েন থাকা এজিস ডিফেন্স সিস্টেম হাই অ্যালার্টে ছিলেন, কিন্তু আসল নিয়ন্ত্রণটা চলছিল মেঘের উপরে, সেই দুই পাইলটের হাতে। একজন নিশ্চিত করছেন যে রুশ বিমান ন্যাটোর আকাশসীমায় ঢুকতে না পারে, আরেকজন পরীক্ষা করছেন ন্যাটোর প্রতিক্রিয়া কতটা শক্ত। তারপর হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল। রুশ পাইলটরা তাদের বিমানের গতিপথ পরিবর্তন করতে শুরু করলো। তুপোলেভ Tu-160 তার বিশাল ডানা মেলে ধীরে ধীরে রাশিয়ার মূল ভূখণ্ডের দিকে ঘুরে গেল, কিন্তু F-16 তখনও পিছু ছাড়েনি। যতক্ষণ না রুশ বিমানগুলো সম্পূর্ণ নিরাপদ দূরত্বে চলে গেল, ততক্ষণ পর্যন্ত F-16 তাদের অনুসরণ করে গেল। যখন তুপোলেভ তার আফটার বার্নার জ্বালিয়ে মেঘের আড়ালে সাদা ধোঁয়ার রেখা কেটে হারিয়ে গেল, তখনই কেবল আকাশের বুক থেকে উত্তেজনার পারদ নামতে শুরু করল। এই পুরো ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাশিয়া নিয়মিতভাবে তাদের তুপোলেভ বোমারু বিমানগুলো নিয়ে বাল্টিক সাগর, উত্তর সাগর এবং আর্কটিক অঞ্চলের আন্তর্জাতিক আকাশসীমায় টহল দেয়। উদ্দেশ্য সবসময় একটাই, ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিক্রিয়ার সময় পরীক্ষা করা এবং একটা মনস্তাত্ত্বিক বার্তা পাঠানো। সে বার্তাটা হলো, আমরা এখানে আছি, আমরা সক্ষম এবং আমরা আসতে পারি যখনই চাই। আর F-16 দ্রুত উড্ডয়ন সে বার্তার জবাব দেয়। জবাবটা হলো, আমরাও প্রস্তুত, আমাদের প্রতিরক্ষায় কোনো ফাঁক নেই। যখন F-16 আবার এভিয়ানো বিমান ঘাঁটির রানওয়েতে ফিরে এলো এবং চাকা মাটি ছুঁল, তখন মনে হলো একটা অধ্যায় শেষ হলো। কিন্তু আসলে কি শেষ হলো? এই আকাশযুদ্ধ প্রতিদিন কোথাও না কোথাও চলছে। বাল্টিক সাগরের উপরে, আর্কটিকের বরফ ঢাকা আকাশে, প্রশান্ত মহাসাগরের উপকূলে। পৃথিবীর দুই বড় সামরিক শক্তির এই অদৃশ্য লড়াই আমাদের দৃষ্টির বাইরে প্রতিনিয়ত চলছে। আধুনিক যুদ্ধের ময়দান এখন আর শুধু মাটিতে নয়, সমুদ্রে নয়, এটা এখন আকাশেও। এবং সে আকাশের লড়াইয়ে জয়ী সে, যার প্রযুক্তি বেশি উন্নত এবং যার পাইলট চোখের পলকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রশ্নটা তাহলে এটাই, এই নীরব আকাশযুদ্ধ কতদিন শুধু মনস্তাত্ত্বিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে? আর যদি কোনো দিন এটা সীমা পার করে, তাহলে সেই দিনটা দেখতে পৃথিবী আর কতটা প্রস্তুত?